সিপিআইএম এবং কংগ্রেস পরপর কয়েকটি কর্মসূচি ঘোষণা করেছে এবং সংগঠিত করেছে। এই পরপর কয়েকটি কর্মসূচি থেকে শাসক বিজেপি অর্থাৎ 2018 সালের পর থেকে বর্তমান সময় পর্যন্ত শাসন ব্যবস্থাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তারা সরব হয়েছেন। সর্বশেষ গতকাল সিপিআইএম আগরতলায় কর্মসূচি সংগঠিত করেছিল। কার্যত সেই কর্মসূচিগুলোর জবাবে আজ বিজেপি আগরতলায় অর্থাৎ সাংগঠনিক সদর শহর ও গ্রামীণ জেলার 14টি মণ্ডলকে নিয়ে আগরতলায় রাজ্যকেন্দ্রিক ভাবনায় এবং বাকি 46টি মণ্ডলে রাজ্যের অন্যান্য জায়গায় কর্মসূচি সংগঠিত করেছে বিজেপি। এই কথা বিজেপির তরফে জানানো হয় এবং আগরতলা সহ রাজ্যের সবকটি কর্মসূচি থেকে কংগ্রেস এবং সিপিআইএমের বিরুদ্ধে কার্যত জবাবই শুধু নয়, 1988 থেকে 93 এবং 1977 বা 78 থেকে 88 এবং 1993 সাল থেকে 2018 সাল অবধি কেমন ছিল কংগ্রেস টিইউজে জোট সরকারের আমল, কেমনই ছিল বামফ্রন্ট সরকারের আমল, সিপিআইএম পরিচালিত বামফ্রন্ট সরকারের আমল, সেগুলো বোঝানোর জন্য রাজ্যবাসীর কাছে তুলে ধরার জন্য বিজেপি কর্মসূচি সংগঠিত করে। আগরতলার কর্মসূচিতে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, বিজেপির প্রদেশ সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য, বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, অমিত রক্ষিত এবং মন্ত্রী রতনলাল নাথ, সুশান্ত চৌধুরী সহ একজাক নেতৃত্ব আগরতলার কর্মসূচিতে সামিল হয়েছেন এবং অন্যান্য নেতৃত্বের উপস্থিতিতে এই কর্মসূচি রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়। তারপর সেই কর্মসূচি অর্থাৎ প্রতিবাদের মিছিল, পাল্টা জবাবের মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইস চমনিতে এসে সেখানে সংক্ষিপ্ত একটি ছোট আকারের সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন বিভিন্ন স্তরের নেতৃত্ব। এসব বক্তব্য থেকে সরাসরি ওই আমলের, ওই মানে কংগ্রেস এবং সিপিআইএমের আমল কেমন ছিল, তাদের আমলে কি কি হয়েছে সেই ঘটনাবলী শুধু উল্লেখ করা নয়, একেবারে সিপিআইএম বর্তমান রাজ্য সম্পাদক থেকে শুরু করে ওই সময়ের যারা শাসকের দায়িত্বে মন্ত্রী যারাই ছিলেন তাদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করেছেন বিজেপির মন্ত্রী নেতারা। তাহলে এই সময়ের মধ্যে জবাবের রাজনীতিতে আজ বিজেপি কি সফল হয়েছে? কেউ বলবেন আজ কেন, আগামীকালও আবার বিরোধীরা বসবেন, প্রয়োজনে তারপরও আবার শাসক দল সেখানে কর্মসূচি সংগঠিত করবেন। আজকের এই কর্মসূচি থেকে কার্যত যে বার্তা নেতৃত্ব দিতে চেয়েছেন সেটা হচ্ছে তাদের আমল কেমন ছিল সেগুলো রাজ্যবাসীর কাছে আরও একবার তুলে ধরা। অনেকে বলবেন যে হ্যাঁ, 1988 থেকে 93 পর্যন্ত কংগ্রেস টিইউজে জোট সরকারের আমলের অনেকে হয়তো আজকের সারিতে দাঁড়িয়ে আবার সেই আমলের সমালোচনা করেছেন। সেটা হতেই পারে, রাজনীতিতে তো আর সব কিছু স্থায়ী নয়। রাজনীতিতে আজ যা হবে আগামীকাল তার পট পরিবর্তন হতেই পারে। আবার কেউ বলবেন যে 1988 থেকে 93 সাল পর্যন্ত যা যা হয়েছে, যা যা ঘটেছে তাকে পুঁজি করে 93-তে বামেরা যেমন ক্ষমতায় এসছে এবং টানা 25 বছর বামেদের ক্ষমতা থাকার কারণ হিসাবে সে জোট আমলের ঘটনাবলী অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আবার কেউ বলবেন 1993 সাল থেকে 2018 সাল পর্যন্ত সিপিআইএম তথা বামেদের টানা 25 বছরের শাসন আমলের ঘটনাবলী 2018 সালে বিজেপিকে ক্ষমতায় আনতে সাহায্য করেছে। এবার 2018 সালের পর থেকে বর্তমান সময় পর্যন্ত আজকের প্রেক্ষিতে যে কথাগুলো বিভিন্ন স্তরে নেতৃত্ব তুলে ধরেছেন সেই আমল বা সেই বিষয়গুলো বোধহয় পরস্পরের মুখোমুখি হয়ে আন্দোলন কিংবা কথাগুলো তুলে ধরাই শুধু নয়, মোটামুটিভাবে বলা যেতে পারে যে হ্যাঁ, এখন আক্রমণাত্মক ভূমিকায় প্রত্যেক বক্তারা যেভাবে থাকেন, রাজনৈতিক দলের নেতারা যেভাবে থাকেন, আগরতলা হোক রাজ্যের বিভিন্ন জায়গায় কর্মসূচি সংগঠিত করার মধ্য দিয়ে তারা যে কয়েকটি বিষয় সেখানে উত্থাপন করেন, সেই বিষয়গুলো বোধহয় আজ খুব প্রাসঙ্গিক কারণে গুরুত্বপূর্ণ। আরও বেশি গুরুত্বপূর্ণ এই কারণে যে কর্মসূচি থেকে একাধিক বিষয় সেখানে তুলে আনা হয়েছে, যে বিষয়গুলো এই রাজ্যের মানুষ জানেন। এখন প্রশ্ন হলো, জবাব দেওয়া হচ্ছে আজকের শাসন ক্ষমতায় যারা আছেন
তাদের মন্ত্রীর দিকে আঙ্গুল তুলেছেন কংগ্রেস এবং সিপিআইএম নেতৃত্ব, ঠিক পাল্টা আজ বিজেপি ওই আমলের মন্ত্রীদের দিকে আঙ্গুল তুলেছেন। সাধারণভাবে রাজ্যের মানুষ মূল্যায়ন করবেন আপনারা কোন দিকে আছেন, আপনাদের মতামত কি। আমরা আজকের বিষয় নিয়ে নেতৃত্বের বক্তব্য অবশ্যই শুনবো, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকের বক্তব্য শুনবো, সে সঙ্গে আপনাদের কথাও শুনবো। আপনারা আপনাদের মতো করে মতামত দেবেন। জবাবের রাজনীতিতে আজ বিজেপি কি রাজ্য জুড়ে কর্মসূচি সংগঠিত করে মানুষের মনে সেই কংগ্রেস সিপিআইএমের আমলকে আরও একবার জাগানো সম্ভব হবে কি, নাকি এই সময়ের মধ্যে শাসক বিজেপির ব্যর্থতা কিংবা দুর্নীতি বা অন্যান্য যে অভিযোগগুলো বিরোধীরা তুলেছেন সেইগুলোকে ধামাচাপা দিতেই আজকের এই কর্মসূচিকে হাতিয়ার করা হয়েছে? এই প্রশ্ন থাকতেই পারে। আমরা একবার শুনি মুখ্যমন্ত্রী কি বলছেন। তা তো বুঝতেই পারছেন, মানে জনঢল বলতে পারেন। বহুদিন ধরে বিরোধীরা উল্টো পাল্টো বকছে, তার জবাবে সবাই এসছে আমাদের কার্যকর্তারা, এবং এই কারণে আজকের এই আমাদের র্যালি। যে বিরোধীরা যে নানা রকম কথা বলছে তাদের বিরুদ্ধে আজকে গর্জে উঠেছে সব, এবং সমস্ত শুধু বেশি না কিন্তু আমাদের আশপাশের লোকরাই খালি এসছে। এতে করে বুঝতে পারছেন যে যে একটা চক্রান্ত বিরোধীরা করছে, সরকারের বিরুদ্ধে বিভিন্ন কথা বলছে, তার বিরুদ্ধে আজকে আমাদের এই যে র্যালি, সেই র্যালি আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। মানে কয়েকটা জায়গার থেকে আমাদের আগরতলা এবং মানে আমাদের আশপাশ এলাকা, সেই সব জায়গার আমাদের কার্যকর্তারা এসছে, আর বাকি আজকে সব মণ্ডলে মণ্ডলে হচ্ছে অন্যান্য জায়গায়। তো একটা কথাই বলবো যে আমরা জানি যে মিথ্যে কথা যারা বলে, আর সিপিএম আর কংগ্রেস মানে একজন আরেকজনের সমর্থক। চক্রান্তিকারী যারা আছে, বিভ্রান্তি করার যে একটা কথা সবসময় আমরা শুনি, তার সমর্থক হচ্ছে এই সিপিএম এবং কংগ্রেস। তো এখান থেকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি যে আগামী দিন এর থেকে যেন তারা বিরত থাকে। আদারওয়াইজ তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা যতবার ইলেকশনে লড়ছি সেখানে আমরা জিতে আসছি, মানুষ আমাদের সাথে আছে, মাননীয় প্রধানমন্ত্রীজির উপর বিশ্বাস আছে, এবং আমাদের এই সরকার এবং আমাদের পার্টি যেভাবে কাজ করছে সমস্ত মানুষের সাথে সবসময় কাজ করে, সবসময় মানুষের স্বার্থে কাজ করে, এবং আমাদের ট্রান্সপারেন্সির সরকার। এইসব বিভ্রান্তিকর মন্তব্য করে কাজের কাজ কিচ্ছু হবে না। তো আমরা এতদিন ধরে দেখছিলাম আমাদের কার্যকর্তারা সবাই খুঁজছিল যে কবে তার প্রতিবাদ করবে, তো আজকে তার আপনারা এখানে দেখতে পাচ্ছেন জনঢল করছে। কংগ্রেসের সভাপতি একটা অভিযোগ করেছে উগ্রবাদী নিয়েও বলে আজকে সরকার রাজনীতি করছে, যারা নাকি স্যালেন্ডার করেছে জম্পু জলাতে, তাদের যে প্যাকেজ দেওয়া হচ্ছে এটা নাকি সরকারের একটা বলতে গেলে ঘোটালা, বিরাট বড় একটা ঘোটালা চলছে এটার ভিতরে। এটা নিয়ে কি বলবো? একমাত্র এইসব প্রেস কনফারেন্স করেই বাস এতটুকু, আর গোটা 10-50 লোক আছে নিয়ে বেরোয়, আর কিছু কাজ নেই। কাজের ওদের কথার মানুষ কোনো অবস্থায় বিশ্বাস করে না, না সিপিএমকে বিশ্বাস করে না কংগ্রেসকে বিশ্বাস করে। অদ্ভুত এক অবস্থা হচ্ছে এখানে, মানে দুজনেই একজন আরেকজনের হাত মিলিয়েছে, রক্তমাখা হাত, বারবার বলছি। কাজেই মানুষ ওদেরকে গ্রহণ করে না, এবং রেজাল্ট প্রতিটা ইলেকশনে আপনারা দেখছেন তার রেজাল্টে তার উত্তর ওরা পাচ্ছে। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন। এদিনের কর্মসূচিটি রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছে। আমরা আরও একবার বলছি, আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় কর্মসূচি সংগঠিত হয়, এবং আজকের এই কর্মসূচিতে বিজেপির প্রদেশ সভাপতি সহ অন্যান্যরা বক্তব্য রেখেছেন। তাদের বক্তব্য আমরা শুনবো, আপনাদের কথাও শুনবো। নমস্কার, কে বলছেন? আচ্ছা, আমাদের কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? আমি ইউটিউবে দেখছি, শোনা যাচ্ছে। অবশ্যই, কথা বলুন। আমরা বলছিলাম যে আজকের মিছিল বা বিশেষ করে আমাদের মুখ্যমন্ত্রী বলছেন কংগ্রেস সিপিএম এর আমল আমরাও হয়তো দেখেছি, হয়তো 18 পূর্বে ছিল দীর্ঘদিন বাম। তো পূর্বের কথা বলার জন্য কি ওনারা সরকারে বসেছেন, প্রশাসন চালাচ্ছেন নাকি? আমার প্রশ্ন হলো এটা। কারণ ওনারা দুর্নীতি বা হত্যার এইসব হয়েছে ওনাদের আমলে, তাই তো জনগণ ভোট দিয়েছে। আর উনি যে বলছেন কংগ্রেস সিপিএম, আরে বিজেপি কয়জন আছে, কয়জন ছিল? আমরা তো কংগ্রেস, আমি যে কথা বলছি, আমি আমার পরিবার কংগ্রেস, 18 থেকে ফুল বিজেপিকে ভোট দিয়েছি, 19-এ দিয়েছি। উনি তো নিজেও ছিলেন কংগ্রেসের সমর্থক, কংগ্রেসের মানে কংগ্রেস সমর্থন করতেন, কংগ্রেসের দলের কাজ করতেন। তো এগুলি হলো জনগণকে চোখে ধুলো দেওয়া। কত পার্সেন্ট লোক ছিল ওই দুর্দিনে, 2 জন আছে, ওনাদেরকে এখন
বিভিন্ন জায়গায় মানে পদ না দিয়ে এরকম মানে কি বলবো বসিয়ে রেখে দিয়েছেন। যারা দুর্দিনে আমরা যখন ছোটবেলা ছিলাম ক্লাস 8-9 পড়তাম তখন দেখতাম শুনতাম ওনাদের নাম, এখন ওনাদের কোনো দায়িত্ব নেই, কোনো কিছু নেই, বসিয়ে রেখে দিয়েছেন। কংগ্রেসের তো সবাই মন্ত্রিসভা কতজন আছে কংগ্রেসের লোক, মানে হত্যারিল্লা হয়েছে, আমার পরিবারে হয়েছে, আমরা কংগ্রেস করতাম, সিপিএম আমলে হয়েছে, সিপিএম আমূলক কংগ্রেস আমূলক সরকার তো কখনো বলেনি, কোনো সরকার তো বলেনি যে হত্যা করার জন্য বা কোনো দুর্নীতি করার জন্য। দেখলাম একজন অনেক মন্ত্রীদের মানে বিরুদ্ধে দেখলাম বিধানসভা থেকে শুরু করে বিধানসভা সদস্যরা অভিযোগ জানাচ্ছে। আজকেও দেখলাম জনজাতি কল্যাণ মন্ত্রী একজন ব্যক্তির নামে মিছিল দিচ্ছেন। আরে দল তো ব্যক্তি দিয়ে হয় না, উনি বিধানসভায় বলেছেন যে ওনার কি কি অবৈধ সম্পদ হয়েছে এগুলি জানার জন্য। স্পিকার কিছু বলেননি, উনি মিছিল দিয়ে বলছেন। সেদিন দেখলাম মিডিয়ার সামনে কান্নাকাটি করছেন। এগুলি যে জনগণ দেখছে, হাসছে, দেখেন সামাজিক মাধ্যমগুলোতে কিভাবে কমেন্ট আসছে। এগুলি তদন্ত হচ্ছে না, আয়কর দপ্তর নেই, ইডি নেই, কিছু হচ্ছে না। প্রতিবাদ হোক, যারা করছে বা বিরোধী দলের তো কাজই হলো সরকারের ভুল ত্রুটি তুলে ধরা। অবশ্যই মানে এই আমাদের ত্রিপুরা রাজ্যে হচ্ছে, অনেক দর্শন হচ্ছে, খুন খারাপি হচ্ছে বা এরকম হচ্ছে বলে তো ওনারা বলছেন, ওনারা তো ওনাদের বিরুদ্ধে মামলা করা যেতে পারে। হয়তো প্রজেক্টের সময় একজন উত্তর মানে কি বলবো সাউথে না গুমতিতে একজন মানে জেলা পরিষদ না পঞ্চায়েত সমিতির সদস্য মারা গিয়ে মানে হত্যা হয়েছিল। শাসক দলের তো ছেলেপেলেরা ধরা পড়ছে, অ্যারেস্ট হচ্ছে। তো এগুলি না বলে কি হয়েছে, আরে 25 বছর কি হয়েছে না হয়েছে, ওনাদের জন্ম হয়নি, যারা 18 হয়েছে ভোট দিচ্ছে, এগুলি মানে জনগণের চোখে ধুলো দেওয়া। আমি একদম 100 বলছি, ধুলো দেওয়া মানে বাস্তবটাকে ভুলিয়ে দেওয়া, চোখ দৃষ্টি ঘুরিয়ে নেওয়া। যারা আসছে মিছিলে মিটিং এ ওনাদের মধ্যে কি 40% লোক কি মানে মনে করুন যে সেটাই আসছে বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার জন্য আসছে, বিভিন্ন চাপে পরে মানে আসতে পারতো, যে কোনো রাজনীতি দলের হোক। বাবা আমলে দেখেছি, হয়তো জোট আমলে ছোট ছিলাম বা দেখতে পাইনি, কিন্তু বাবা আমল দীর্ঘদিন দেখেছি চাপে। তারা বলছে আইনের শাসন নেই, খুন সন্ত্রাস দেখছে ওরা। আমি জানি না সিপিএম পার্টি এ রাজ্যে দীর্ঘ বছর ক্ষমতায় ছিল, খুন সন্ত্রাসের রাজনীতি এ রাজ্যে আমদানি করেছে সিপিএম পার্টি, এবং পরবর্তী সময় এটা নিপেনবাবুর সময় শুরু হয়েছে। পরবর্তী সময় কংগ্রেস একে আঁকড়ে ধরেছে। এই যে খুনগুলি হয়েছে, আমি কিছু নাম বলবো শুধু। সুখরাম দেববর্মা প্রকাশ্য দিবালোকে মুখ্যমন্ত্রীর অফিস কক্ষ থেকে 200 গজের মধ্যে সে মার্ডার হয়ে গেল বিকালবেলা। পরিমল শাহ বিধায়ক খুন হয়েছে, গৌতম দত্ত সিপিএম এর বিধায়ক খুন হয়েছে তাদের আমলে, মধুসূদন শাহ কংগ্রেস এমএলএ ওই সময় খুন হয়েছে বামেদের আমলে, বিমল সিনহা মন্ত্রী খুন হয়েছে তাদের আমলে, বাজারঘাটের স্বপন দাস জাতীয় কংগ্রেসের যুব কংগ্রেসের নেতা ছিল, খুন হয়েছে তাদের আমলে, দেবল দেব কংগ্রেসের নেতা যুব কংগ্রেসের নেতা খুন হয়েছে তাদের আমলে, দীপঙ্কর নাথ শর্মা আপনারা চিনেন সবাই খোয়াইতে খুন হয়েছে, অতীশ চৌধুরী আমাদের রতন চক্রবর্তী বর্তমানে যে এলাকার বিধায়ক, ওইখানে উনি পঞ্চায়েতের চেয়ারম্যান ছিলেন, ওনাকে খুন করা হয়েছে আগুন জ্বালিয়ে। নৃপেন্দ্র দেবনাথ প্রধান জাম্বুরা গাঁও সভার খোয়াইতে খুন করা হয়েছে। সুজিত গোস্বামী আমার এলাকার জাতীয় কংগ্রেসের নেতা ছিল, মোহনপুরে খুন হয়েছে। শ্যামল বর্ধন আগরতলা শহরে খুন হয়েছে। মন্টু দাস জাতীয় কংগ্রেস কর্মী আগরতলা খুন হয়েছে। ভজন ঘোষ, ভূষণ ঘোষ, নিখিল দে এরা খয়েরপুরে প্রকাশ্য দিবালোকে খুন হয়েছে। দীপক বিশ্বাস জাতীয় কংগ্রেসের বণিক্য চমড়িতে খুন হয়েছে। অনিল জনপতি আমরা চিনবেন আমলিঘাটের সাবরুমে খুন হয়েছে। দিলীপ শাহ জাতীয় কংগ্রেস কর্মী মনু সাবরুম বাজারে খুন হয়েছে। শ্যামল সেনগুপ্ত আপনারা জানেন না, আঞ্চলিক সাধারণ সম্পাদক RSS এর, পশ্চিমবঙ্গ থেকে আসাম উত্তর পূর্বাঞ্চলের দায়িত্ব, খুন হয়েছে। সুধাময় দত্ত আগরতলার ইনচার্জ RSS এর খুন হয়েছে। ধীরেন্দ্রনাথ দেব প্রচারক RSS এর খুন হয়েছে।
শুভঙ্কর চক্রবর্তী জেলা প্রচারক RSS এর খুন হয়েছে, শ্যামরী শর্মা খুন হয়েছে, সালেমার টিউজিএস প্রার্থী মঙ্গলপ্রসাদ দেবনাথ খুন হয়েছে, প্রসূন দেবনাথ প্রধান সালেমা খুন হয়েছে, জগদীশ ঘোষ কংগ্রেস প্রার্থী কমলপুরে খুন হয়েছে, মাখনলাল সরকার আমরা তখন জন্ম হয়নি বিশাল করে খুন হয়েছে, গৌরী মলসুম বিজেপি খুন হয়েছে আমাদের ভোটের আগে 18 আগে। নমস্কার, নিশিকান্ত চাকমা ছামনে খুন হয়েছে। নমস্কার, উদয়পুর থেকে বলছি। এখানে আজকের যে বিষয়টা ভারতীয় জনতা পার্টি যে আজকে বিক্ষোভ প্রদর্শনীটা করেছে, আমার প্রথম প্রশ্নটা হলো যে আজকে যে বিক্ষোভ প্রদর্শনীটা করলো ত্রিপুরা রাজ্যে মানুষের কোন স্বার্থে বিক্ষোভ মিছিলটা করেছে, যেটা আমার প্রশ্ন। আমরা দেখলাম গতকালকে CPM তারা আন্দোলন করতেছিল তাদের সারা ত্রিপুরা রাজ্যে মানুষের জন্য, কাজের জন্য, শিক্ষা, বেকারের জন্য। কিন্তু আসলে মূল বিষয়টা হলো মাঝের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে কংগ্রেসের আমল, CPM আমল কেবল ছিল। এবং এখানে যারা আজকে আন্দোলনে সামিল হয়েছে তার মধ্যে কংগ্রেস আমলের বিষয়টা বিশেষ করে জানবে প্রশান্ত বাবু, কারণ যারা এখন রয়েছে তারাই তো অঙ্গাঙ্গিভাবে কিন্তু ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক দলকে জড়িত আছেন কিনা সেটা আমরা জানা ছিল না। কিন্তু সুশান্ত বাবু কংগ্রেস ছিল, বহুত আন্দোলনের যুব নেতা ছিল কংগ্রেসের। কিন্তু কংগ্রেস আমল বা CPM আমল এই ধরনের বিভাজনের রাজনীতি কখনো হয়নি, কারণ মুখ্যমন্ত্রী বলেছে আজকে এই মিছিল থেকে হুঁশিয়ারি দিয়েছে বিরোধীদেরকে। হুঁশিয়ারিটা তো আসলে করতে হবে মানুষের স্বার্থের জন্য, কাজের জন্য হুঁশিয়ার করার দরকার। কারণ ত্রিপুরা রাজ্যে বেকারত্ব ঊর্ধ্বসীমা হয়ে গেল, বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিনিয়ত বাড়ছে, তাদের নিয়ন্ত্রণ করতে হবে। সমস্ত ক্ষেত্রে উন্নয়ন করার ক্ষেত্রে আসলে মূল বিষয়টা হলো রাজ্যের এই যে আজকে যে আন্দোলন কর্মসূচি করেছে তাদের পার্টির সংগঠন সরকারকে, তাদের যে বিজেপি দলকে শক্তিশালী করার জন্য একটা বিভাজন বলবো না, বিভাজনটা না, তাদের পার্টির সংগঠনের শক্তির মহড়া দিয়েছে। কারণ শাসক দলের একটা শক্তির মহড়া থাকেই, কারণ সেটা স্বাভাবিক। কারণ বিরোধীরা যারা গতকালকে করেছিল কিন্তু সারা ত্রিপুরা রাজ্যের মানুষের স্বার্থে কিন্তু এই আন্দোলনটা করেছে। কিন্তু ত্রিপুরা রাজ্যে যেভাবে আইন শৃঙ্খলা অবনতি হয়ে যাচ্ছে, একজনদের মারছে, কিছু না কিছু হলে চলছে আক্রমণ, প্রতি আক্রমণ চালাচ্ছে। তো আসলে ত্রিপুরা রাজ্যে আইন শৃঙ্খলার তো কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা ত্রিপুরা রাজ্যের মানুষও জানে। এবং বিজেপি রাজ্যের সরকার আসার পর থেকে যেভাবে মানে নেতা মন্ত্রী থেকে আক্রান্ত হয়েছে সেটা ত্রিপুরা রাজ্যে কখনো হয়েছে কিনা সেটা ত্রিপুরা রাজ্যের মানুষ কখনো জানে না। কারণ এই রাজ্যে বিজেপি সরকার হওয়ার পর থেকে কোনো মন্ত্রী, ML, বিধায়ক, সাধারণ কর্মী সবাই আক্রান্ত হয়েছে, বাড়িঘর ভাঙচুর থেকে সবটাই হয়েছে। কিন্তু জুট আমলও ছিল, কিন্তু জুট আমলও এই ধরনের ঘটনা কখনো ঘটেনি। কিন্তু বাম আমলও ছিল, এই ধরনের ঘটনা ঘটেনি। কিন্তু ঘটেছে, টুকটাক কিছু হয়েছে, কিন্তু সেটা অস্বীকার করার বিষয় না। কিন্তু এইভাবে যে বিজেপির আমলে যেভাবে চলছে সন্ত্রাস প্রতিনিয়ত, সেটা কিন্তু ত্রিপুরা রাজ্যের মানুষ সবাই জানে। এটা তো বিজেপি হলে একটা বিভাজনের পার্টি, বিভাজন তৈরি করে রাখতে হবে। কারণ ত্রিপুরা রাজ্যে যদি আইন প্রশাসন ঠিকঠাক থাকতো তাহলে ত্রিপুরা রাজ্যের মানুষের সর্বদিক দিকে ভালো হতো। কিন্তু এখন পর্যন্ত মানুষ থানা। আজকের কর্মসূচি থেকে বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক অমিত রক্ষিত এবং অন্যান্য বক্তারাও বক্তব্য রেখেছেন, একাধিক বিষয় সেখানে উত্থাপন করেছেন। সেখানে তারা সমসাময়িক বিষয় শুধু নয়, এই সরকারের আমলের উন্নয়নের বার্তাই শুধু নয়, বিগত দিনের ঘটনাকে তারা সামনে এনেছেন। নমস্কার, কি বলছেন? নমস্কার, আমি সোনামুড়া থেকে বলছি। হ্যাঁ, বলুন। আচ্ছা, বলতে চাই যে কংগ্রেস আমল মানিক শাহ টিম বোঝাচ্ছেন, আমরা দেখিনি বিগত 30 বছর কি 25 বছর সিপিএম শাসন করেছে। আমরা দেখিনি কখনো কি হিন্দু কি মুসলমান এসব জাত পাত নিয়ে ভাগাভাগি করতে। আমরা দেখিনি মাধব বাড়ির মতো ঘটনা ঘটতে। আমরা দেখিনি রানীর বাজারের মতো এই বাড়ি পুড়িয়ে দিতে কাউকে। আমরা দেখিনি যে সামনে খুন হয়েছে, জানমোহন ত্রিপুরা বিজেপি কিছুই না। आप करेगा रासलीला, हम करेगा कैरेक्टर ढीला। आप करेगा रासलीला, हम करेगा कैरेक्टर ढीला। এদের আমলে আপনারা বলছেন আইনের শাসনের কথা,
তাদের কি বুঝিয়েছে? রাজ্যের মানুষ পরপর 2টা নির্বাচনে দেখিয়ে দিয়েছে তাদের সাথে মানুষ বেশি থাকবে না এই বিজেপি সরকার। এভাবে সিপিএম আমলে তো প্রত্যেক বছর বছরই চাকরি হতো, বেকারদের অনিয়মিতদের নিয়মিত করানো হতো, কিন্তু বিজেপির আমলে তো কিছুই হচ্ছে না। তা আউটসোর্সিং এর মাধ্যমে চাকরি দিচ্ছে, যারা যে আউটসোর্সিং এর মাধ্যমে চাকরি দিচ্ছে তারা কোনো চাকরির কোনো নিশ্চয়তা নেই, তারা কোনো জীবন কিভাবে চলবে তারা এটাই কোনো নিশ্চয়তা পাচ্ছে না বিজেপির আমলে। আরো বলছে যে মানিক শাহ কংগ্রেস দুর্নাম করছে। যদি তুমি ওই সময় তো মানিক শাহ কংগ্রেসে ছিল, ওই সময় কংগ্রেসটা কেন ছেড়ে দিল না? এর বলার আমার। থ্যাংক ইউ। আজ সরাসরি যারা বক্তব্য রেখেছেন তার বাইরে থেকে অনেকে সামাজিক মাধ্যমে বিষয়গুলো উত্থাপন করেছেন। অনেকে বলবেন রাজনৈতিকভাবে, অনেকে বলবেন যে হয়তো আজকের দিনে যারা প্রতিবাদে সামিল হয়েছেন সিপিআইএম কংগ্রেস আমল বোঝানোর জন্য, তৎকালীন সময় তাদের একটা আলাদা ভূমিকা ছিল। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, আগরতলা থেকে বলছি। কথা বলুন। হ্যালো, কথা বলুন। দেখুন আসলে বিজেপি সরকারকে আমি খুব খারাপ বলতে পারছি না, কারণ ওদের একটাই দোষ, জনস্বার্থে কাজ করে না, এটাই দোষ, এটাই খারাপ। কিন্তু গত কংগ্রেস আমল থেকে শুরু করে যেই সরকারগুলি গেছে আমি দেখেছি, প্রত্যক্ষ করেছি, হ্যাঁ দোনো দলের মধ্যেই একটা অভাব ছিল, যেটা কারো হজম করার মতন অবস্থা ছিল। বামফ্রন্ট এসেছে জনসাধারণের ভোটে, কিন্তু এটা কংগ্রেস সহ্য করতে পারেনি। রতন বাবু এখন সাধু হয়ে গেছেন, উনি তৎকালীন সময়ে কংগ্রেস ছিলেন। এই কংগ্রেস রতন বাবু কি কোনোদিন বলেছেন শ্যামহরি শর্মা খুনের ব্যাপারে কোনো কথা? কংগ্রেস আমলে, জোট আমলে খুন হয়েছেন। সুধীর বাবু তৎকালীন সময় মুখ্যমন্ত্রী, এখন ত্রিপুরার অনেকেই বলেন সুধীর মজুমদার খুব ভালো মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু উনার আমলেই পরিকল্পিত ভাবে খুন হয়েছেন। এবং খুনিরা মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী একদম কাছের লোক ছিল। অনেকেই আনাগোনা করে বলেছেন তো সময় যে খুন করে এসেছে এখন, এবং প্রথম দেখা করেছে মুখ্যমন্ত্রী সুধীর মজুমদারের সঙ্গে। রতননাথ একটি কথাও তখন বলেননি, উনি কংগ্রেস। কাজেই এই রাজনীতিতে মির্জাফরি ছাড়া আর কোনো কাজ নাই। বড় কাজ হলো মির্জাফরি এবং গরিব মানুষের মাথায় বাড়ি। এই দুইটা হলো রাজনীতিতে প্রথম কাজ। মানুষের মাথায় বাড়ি দিয়ে ওদের খাওয়া, রাজভাবে চলাফেরা, মানে শুধু যদি ত্রিপুরায় তদন্ত করেন রাজনীতি নেতারা এত ধনী কিভাবে হয়, তাদের দুইটা পরীক্ষা করতে হবে, একটা শারীরিক সুস্থতা আর রক্ত। এরকম খাওয়া দাওয়া করলে পরে রক্ত হেমোগ্লোবিনের ক্ষমতা কতটুকু থাকে, আর বাড়ি ঘর এত উন্নত কিভাবে হয়। কাজেই সাধু আলাপ করে কারোর লাভ নেই, সব জনসাধারণের শত্রু। সবগুলি রাজনৈতিক দলের অবস্থা একই চরিত্র, কেউ বেশি কেউ কম। বিজেপি হয়তো একটু বেশি জনশত্রু, আমি বলবো জনশত্রু। এই আমার বক্তব্য। নমস্কার। তীব্রমতার সাথে মানুষ ছিল, তারাও বুঝে গেছে যদি রাজ্যের ডেভেলপমেন্ট করতে হয় বিজেপি ছাড়া গতি নেই। আজকে সেই জন্য সবাই মিলে এসে সহযোগিতা করছে। আজকে রাজ্যের আইনের শাসন বাস্তবায়িত হয়েছে। আগে কি বলতো, খুব মাথা ঠান্ডা করে শুনবেন। সিপিএম এর কি স্লোগান ছিল? আমরা ন্যূনতম মৌলিক চাহিদা। আমরা বলতে আমরা যতটুকু বলেছি ততটুকু শুনে রাখো। নমস্কার, কে বলছেন? আজকে হ্যাঁ, আমার বলার হলো, দেখুন
রতন বাবু যে কথাটা বললেন একদম সত্যি কথা। আরো প্রচুর নাম বাকি আছে, 1000-500 হইব খুন হয়েছে তখনকার দিনে সিপিএম এর সময়। তো মানে তিলে 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 পাহাড় অঞ্চলে কম হয়েছে না, কিন্তু উগ্রবাদীরা করছে। উগ্রবাদী কেন করবো? সরকার যদি সঠিক কাজ করে তাহলে উগ্রপন্থী কেন হইব? উগ্রপন্থীরা ধরে নিয়ে নিশ্চয়ই আপনারা জানা আছে, নিয়ে টাকাও নিছে, লোকটিরাও হত্যা করছে। এইরকম ঘটনা কিন্তু সিপিএম এর সময় হয়েছে। আর কংগ্রেসের সময় দেখুন, একটা কথা বলতে লাগে, কংগ্রেসের গুণগান গাইতে লাগে। যতদিন ইন্দিরা গান্ধী দেশটারে শাসন করছে ততদিন সারা ভারতবর্ষের ডেভেলপমেন্টটা কিন্তু আস্তে 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 হয়েছে। এটা তো সত্যি কথা। একটা রাষ্ট্র এত শোষণের পরে ব্রিটিশ থেকে মুঘল ফুগল অগলিত লুটলো, আর্যর লুটলো, তারপরও রাষ্ট্রটা সুন্দরভাবে ইন্দিরা গান্ধী চালাইছে। তারপরে কি করলো? ইন্দিরা গান্ধীর হত্যা করে দিল। হত্যা করার পর থেকে যে দুর্নীতিগুলি আরম্ভ হয়েছে, মানে সোনিয়া গান্ধীর সময় থেকে মানে কল্পনার অতীত। কংগ্রেস সিপিএম মিল্লা সারা ভারতবর্ষটা শেষ করলো। ইন্দিরা গান্ধী জওয়াহরলাল নেহরুর সাথে বাবা সাহেব আম্বেদকর সময় মিল্লা সরকারটারে এত সুন্দরভাবে করলো, সরকারি সংস্থা বাড়াইলো। এইটারে শেষ করে দিল সোনিয়া গান্ধী। এয়ারপোর্ট বেচা দিল, রেল বেচলো, সেই বেচলো। আচ্ছা, যাক গেল এটা। তো এখন হইলো বিজেপির সময় কি হত্যাটা কমছে না? মোহনপুরে এই যে রতন বাবু যে আজকে একটা উদাহরণ দিল, রতন বাবুর এলাকাটা কি হয়েছিল জানেন তো? একটা মেয়েরে কিভাবে হত্যা করলো, বিচার পাইছে না? একটা লোক বিজেপি থেকে বাড়িছে, সিপিএম থেকে বাড়িছে, না কংগ্রেস থেকে বাড়িছে? হয়েছে না? মেয়েটারা খুন করলো না? আজকে পশ্চিমবঙ্গে খুন হয়েছে একটা মেয়ে। ওই মেয়েটারও তো যে পয়সা না, এই কথাটা বলা যায় না। পশ্চিমবঙ্গে একটা হয়েছে, বিজেপি এখন উত্তাল আরম্ভ করে দিছে। ত্রিপুরার বিজেপিটা কই আসলে হত্যা দিয়ে যখন হইলো, বাড়ি ঘরে যখন আগুন লাগতেছে, তো বিজেপি কোনখানে পালা? আজকাল তারা সিপিএম যেমন অত্যাচার করছে, কংগ্রেস অত্যাচার করছে, বিজেপি কোন অংশ অত্যাচার কম করতেছে না। কিন্তু ত্রিপুরা রাজ্যে মানুষ ভোট দিতে পারে না, তারপরে জনসংখ্যা বেশি। 10,000 ধরলাম আজকাল মিটিং এ, একটা কথা কইলাম, 10,000 বাড়ি গেছে, কথা না। সারা ত্রিপুরাতে ভোটারে আছে 27 28 লক্ষ, 29 লক্ষ, 30 লক্ষ। এর মধ্যে যদি 10,000 লোক আয়া যা, কি আছে যা? তারা এইভাবে রিগিং করে ফলাফলের মধ্যে বিশৃঙ্খল করতেছে। এখন আমরা প্রশ্ন হলো, সাধারণ মানুষ তারা থেকে কি পাইতেছে? চুরি চামারি তো অগল্টি করতেছে। সিপিএম এর সময় কালকে আমি কইছিলাম যে নিগোসিয়েশন করে কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করলো, কই গেল খবর নাই। কংগ্রেসের সময় বাজেট মেরা দিছে, এইরকম ঘটনা ঘটলো। আজকে বিজেপির সময় তো কোনো হিসাব পত্রই হইতেছে না। দেখুন, আপনারা দেখছেন যে বন্যা নিয়ে, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে, চাকরি নিয়ে বিরোধীদের যেই ধরনের একটা ষড়যন্ত্রমূলক ওদের কার্যকলাপ চলছে, ওদের যেভাবে একটা মিস ইনফরমেশনের প্রচেষ্টা চলছে, রাজ্যকে অস্থিতিশীল করে তোলার একটা সুস্পষ্ট আমরা চেষ্টা দেখতে পাচ্ছি। তার বিরুদ্ধে আজকের এই আমরা মহামিছিল সংগঠিত করেছি। আজকে এই সদর জেলার সব প্রান্ত থেকে আমাদের কর্মীরা আসছেন। আজকে মাঠে সবাই নামবেন এবং বিরোধীদের এই চক্রান্ত যেন কোনো মতেই সফল হতে না পারে, তার জন্য সবাই আজকে সোচ্চার হয়ে মাঠে নামছে। কয়েকদিন ধরে বিরোধীদের তরফে কয়েকটি ইস্যু এখানে উত্থাপন করা হয়েছিল, তার জবাব আপনারা কি? যেই অভূতপূর্ব উন্নয়ন দেখছে, সাধারণ মানুষ যথেষ্ট অবগত রয়েছে এবং বিরোধীরা যে এদের স্বার্থের জন্য এতদিন ক্ষমতা হারা অবস্থায় থাকার জন্য ওরা একটা কোনো না কোনোভাবে পেছনের দরজা দিয়ে হলেও মানুষকে ভুল বুঝিয়ে সমাজে একটা অস্থির বাতাবরণ তৈরি করে ওরা ফিরে আসতে চাইছে এবং মানুষ এগুলো বোঝে। আজকে মানুষ অনেক এক্সপোজার পেয়েছে, সর্বভারতীয় রাজনীতি দেখে, সর্ববিশ্বের পটলে কী চলছে মানুষ তা দেখে, অবজার্ভ করে এবং নিজের ওপিনিয়ন বানায়। তো আমি বলবো এদের এই চক্রান্ত কোনো মতেই সফল হবে না। আজকে আমরা সবাই মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সভাপতির নেতৃত্বে মাঠে নামবো এবং সমাজের কাছে সুস্পষ্ট একটা উত্তর যাবে। সর্বপ্রথমে তো আমরা এই ত্রিপুরা রাজ্যে বসবাস করি, আর আমাদের ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যবাহী দুর্গা উৎসব, দুর্গাপূজা জাতি জনজাতির মেলবন্ধন,
শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। অত্যন্ত পরিতাপের বিষয়, বিগত কয়েকদিন ধরে আমরা দেখছি আমাদের রাজ্যের বিরোধী দল কংগ্রেস এবং কমিউনিস্ট বিশেষ করে তারা ভারতীয় জনতা পার্টির সরকারের উপর বিভিন্ন মিথ্যা আরোপ এনে তারা সরকারের বদনাম করার চেষ্টা করছে। বিরোধীরা বিরোধিতা করবে সেটা স্বাভাবিক, কিন্তু তার কনস্ট্রাকটিভ যাতে হয় তার জন্য তারাও যেহেতু সমাজের দায়িত্বশীল কার্যকর্তা, দায়িত্বশীল নেতৃত্ব, তারা বিভিন্ন সময়ে সরকারেও ছিল, সরকার পরিচালনা করেছে। কনস্ট্রাকটিভ ওয়েতে বিরোধিতা করা আমরা বাঞ্ছনীয়, সেটা আমরা আশা করি। কিন্তু বারবার এই সরকারের বিরোধিতা করে সরকারের উপর মিথ্যা আরোপ এনে সরকারকে হেয় প্রতিপন্ন করা, সমাজের কাছে সেটা রাখা, তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আজকে আমরা প্রতিবাদ মিছিলে আমরা অংশগ্রহণ করেছি। মানুষকে প্রকৃত সত্য ঘটনা তুলে ধরার জন্যই আমরা আজকে সারা রাজ্যে আমরা এরকম মিছিল সংগঠিত করেছি। তাদের অভিযোগগুলি কি? খাদ্য নাই রাজ্যে। আরে খাদ্যের জন্য ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় সরকার করোনার সময় থেকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ফ্রি চালের ব্যবস্থা করেছে, যেটা এখনো বর্তমান রয়েছে। আমাদের রাজ্য সরকারও এই পরিস্থিতিতে, আপনারা জানেন কয়েকদিন আগে বন্যা পরিস্থিতি হয়েছে, ফ্রি চাল করে দিয়েছে, ফ্রি রেশনের ব্যবস্থা করে দিয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই যে আপনি যে মিথ্যাভাবে প্রচার করছেন যে। নমস্কার, আমি জমিলাম থেকে বলছি, কিন্তু নাম বলবো না। বলুন, কথা বলুন। স্যার, প্রথমে আমি নিউজ 24-রে ধন্যবাদ জানাই এই সমস্ত প্রোগ্রাম দেওয়াতে। হ্যালো, কথা বলুন। স্যার, কংগ্রেস টিওজিএসের সরকারও আমরা দেখছি, বামফ্রন্টের আমরা সরকারও আমরা দেখছি, কিন্তু তাদের কার্যকলাপ দেখে শুধুই আমরা কিন্তু স্যার এই জায়গার মধ্যে অনেকে চিন্তাধারা আমরা করছি যে তারা কংগ্রেসকেও দেখছি, সিপিএমকেও দেখছি। এখন তো আমরা এই সরকার ভারতীয় জনতা পার্টিতে আমরা ত্রিপুরা রাজ্যে ক্ষমতার মধ্যে আমরা বসিয়েছি, কিন্তু তাদের থেকে আমরা কি আশা করতে পারছি? আমরা কর্মসংস্থানের দিকে কোনো ব্যবস্থাই পাচ্ছি না স্যার। তা আপনাদের মাধ্যমে কর্মসংস্থানের দিকে একটু দাবি জানাচ্ছি আর কি স্যার। ভাবে প্রচার করছেন যে খাদ্য নাই। মানুষ, ত্রিপুরার মানুষ কি এত বোকা? নমস্কার, কে বলছেন? ফ্রি চাল। নমস্কার স্যার, আমি সামনে থেকে বলছিলাম। হ্যাঁ, আপনি টিভি সাউন্ড বন্ধ করে কথা বলুন। স্যার, বলছিলাম আমাদের মাননীয় যে রাজীব ভট্টাচার্য মহোদয় বলছে খাদ্য নাই, উনি কি এসি রুমে বসে এগুলো বলছে যে খাদ্য নাই? ত্রিপুরা রাজ্যের মধ্যে হেলিকপ্টার দিয়ে ঘুরে ঘুরে দেখতে বলুন ওনাকে যে খাদ্য নাই কিনা। রেশনের চাল দিলাম, হয়ে গেল, দুদিন পরে আটা, সুজি, ময়দা দেবে, হয়ে যাবে। আর মিছিলের মধ্যে এতগুলো মানুষ দেখিয়ে মানুষকে ওই বিজেপি সরকার আছে এটা দেখি বলতে পারবে এগুলো মানুষ বোকা, মানুষ বুঝে না। হ্যাঁ, প্রস্তুতি নিতে বলুন। 28-এ আমরা আসছি, বমি করে দিচ্ছি, বমি। আমরা শ্রমিক মানুষ, আমরা কোনো রাজনৈতিক দল না। শ্রমিকেরা মারবে ঠিকভাবে, শ্রমিকেরা এতদিন দেখছে সরকার কি করছে। সরকারকে শ্রমিকেরা এনেছে, চাকরিওয়ালা এনে নাই। চাকরিওয়ালা ভোট দিয়ে সরকারকে এগিয়ে নেয় নাই, শ্রমিকের ভোট দিয়ে, সাধারণ মানুষের ভোট দিয়ে সরকার এগিয়েছিল। হ্যাঁ, ভোট গণনার সময় আপনারাও জানেন, আমরাও জানি। আমরা কি জানি যে সরকারকে আমরা সহযোগিতা করার দরকার, কিন্তু আমরা কিভাবে করবো না
আমরা দেখছি সরকারের দিকে কে কি করছে কি না করছে। হ্যাঁ, এগুলার জবাব সামনে দিয়ে যেতে হবে। যে লোক লতি বেঁচে খায় এ আগরতলা বাড়ি করে, এ আবার এর গ্রামে দোতলা বিল্ডিং করে, কি করে? এগুলো আমরা দেখি না? আমরা দেখছি, আমরা শ্রমিক, আমরা কাজ করি, কেমনে করি? এগুলা ভালো চোখে দেখাই না। আমরা কোন রাজনৈতিক দল না স্যার, আমি আপনাকে বলছি, আমরা কোন রাজনৈতিক দল না, আমরা শ্রমিক মানুষ। তাহলে এগুলো আমরা দেখছি তারা এগুলা কি করছে। এই যে চানবোর্ড নিয়ে গলায় মধ্যে চানবোর্ড নিয়ে যে মিছিলে বের হয়েছে, তাদেরকে জানার দরকার যে দেশের মানুষ কি অবস্থায় আছে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো, তাদেরকে বলুন যে আস্থা বলে একটা মিটিং করতে, লোক কি হয় আর অন্য দলের লোক কি হয়। জায়গা দিতে পারবে না আগরতলা শহরে, একদম জায়গা না। শ্রমিকেরা কোদাল, বেলসা, হাতুড়া নিয়ে ওই জায়গাটা বসবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, গ্যারান্টি দিয়ে। এগুলো ভালো যে জিনিস মানায় না তাদেরকে বলুন, এই যে পূজাতে আসছে তাদের জন্য আসছে, আমরা শ্রমিকের জন্য আসেন। ফ্রি চালগুলি, ফ্রি রেশনগুলি সে রেশন থেকে কালেকশন করে, তখন তো আপনাকে 10 টাকাই দেবে। আমি একটু চিন্তা করলাম যে সামনে দুর্গা উৎসব, আমরা মিছিল মিটিং করব, মানুষের কত অসুবিধা হতে পারে, কিন্তু সাধারণ মানুষ আমাকে বলেছেন দাদা যতই অসুবিধা হোক, এই সরকারের প্রতি যারা আঙ্গুল তুলে কথা বলছে। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। স্যার আমার দুইটা কথা ছিল। টিভি সাউন্ড বন্ধ করে কথা বলুন। এরা যে খালি বলতাছে যে ফ্রি সেল দিতেছে, আর ফ্রি সেল 5 কেজি মানুষের দিলেই কি বা না দিলেই কি, সব দুনিয়ার জিনিস হতে রেট দিছে পাড়াইয়া, আর ফ্রি সেল 5 কেজি দিয়ে 5 কেজি চাইলে আমার খতিয়া, এটা তো মানুষের গাল জোড়ানো না। এটা না দিলেও তো পারে না, এটা দেওয়া তো মানুষের কোনো উপকার হইতেছে না। এরা তো খালি করতেছে, খালি ফ্রি দিয়ে লইতেছে, ফ্রি কি দিতেছে 5 কেজি চাই, আর দুনিয়ার জিনিস হতে দাম দিতে পারাইয়া মানুষ শ্বাসটা নিতে আছে গা চলাফেরা করতে। আর তো খালি নাচা দাঁড়াইতেছে, ফ্রি দিয়ে লইতেছে, এই করে লইতেছে, কি দিতেছে জনগণে? এই 7 বছর চলে কি জনগণের কি দিতেছে, কি দিছে জনগণে? কথা কইলে তো স্যার অনেক কিছু করার আছে। আজকে এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের, আপনাদের বলে দিয়ে একটু শুনে নিন, এটা কতটুকু জানান আমি জানি না, দেশটা কোন জায়গায় আছে একটু দেখবেন। এর আগেও দেশ ছিল, ইন্ডিয়া ছিল। ইন্ডিয়ার চতুর্দিকে কোন কোন দেশ? শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, চায়না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, বিজেপির নেতৃত্বে কোথায় গেছে দেশটা একটু লক্ষ্য রাখেন। ইন্ডিয়াতে একদম ন্যূনতম, আপনার ঘরের কথা বলছি, আমি বড় বড় কথা বলবো না, আমি নমস্কার, কে বলছেন? আমি শুধু ঘরের কথা আপনাদের বলছিলাম যে কেমন ছিল কংগ্রেস এবং সিপিএম এর আমল, বুঝালেন টিম মানিক। তো মানিকের মতো বুঝিয়েছেন, আবার সরকার সাহা বুঝিয়েছেন, আবার
সরকারও বুঝিয়েছেন, আবার ওদিকে অন্যরাও বুঝিয়েছেন। তো বোঝানোর জন্য আমরা সাধারণ জনগণ আছি, আমরা বোকা, আমরাকে বোঝাবে তো আমরা বুঝে যাব। তো আসলে আমরা শহর কেন্দ্রিক শুধু দলটা যদি করি আর কি, তাহলে এরকমই হতে হবে। কারণ আজকে যারা এখানে শহরে মিছিলটা করলো, বাইরের লোক আসেনি। আজকে ছামনো হোক, মানিকপুর হোক, গন্ডাছড়া হোক, আতির মাথা হোক, গোড়াকাপ্পা হোক, ওদিকের থেকে মানুষ আসেনি। ওই দিকের মানুষ খাদ্যাভাবে উঠছে কিনা। এই যে 5 কেজি রাজীব বাবু বললেন ফ্রিতে দিচ্ছেন, তো ফ্রিতে দিচ্ছেন, ঠিক আছে মেনে নিলাম, ফ্রিতেই দিচ্ছেন। কিন্তু 5 কেজি চাউলে আপনি এক মাসে কত, একজন লোকের কত মাথা পিছু মাসে কত লাগে? 12 কেজি। তাহলে 5 কেজি দিচ্ছে, 7 কেজি কিনে খেতে হচ্ছে। তো ওই জায়গাটা যদি আমরা ঠিকভাবে দেখি, এই যে 7 কেজি যদি 40 টাকা ধরো আমরা কিনি, তো 5 কেজি দামটা কোথায়? তো দ্রব্যমূল্যটা বৃদ্ধিটা যে ঘটলো আজকের দিনে, সরিষার তেল কত টাকা? 70-75 টাকা, 100। তো ওই যে সামগ্রিক জিনিসগুলো রাজীব বাবুর মতো বলবে সরকারে আছে। ওই যে কাতলা মাছ কিছুক্ষণ আগে বলেছে, উনিও ছিলেন বিরোধী দলে বহুত বছর, 25 বছর ছিলেন। তবে কম্পেয়ার নয়, কারোর সঙ্গে কারোর তুলনা নয়। ওই কংগ্রেস সিপিএম আমল কেমন ছিল বিজেপি বুঝিয়েছেন। তো আমরা কেন আপনাদেরকে এনেছি? এত ভোট দিয়ে মানুষ জবাব চায় আপনাদের। আপনারা বিরোধীরা কি বললো ওইটা নিয়ে রাস্তা গরম করছেন, মাঠ গরম করছেন। ওইভাবে না, জনগণের জন্য কিছু বলুন, প্রতিবাদটা ওইভাবে করুন। সরকারে আছেন, ফুলে চেপে একটু মোটা টোটা হয়ে গেছেন, এরকম হলে তো আর হবে না। না, আমরা জনগণ চাই স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ, জল, যেগুলো আমাদের মৌলিক অধিকার, ওগুলো আগে পরিষেবা দিন, তারপর প্রতিবাদ করুন। রাস্তা অবরোধ হচ্ছে, আপনাদের কোনো খবর নেই, যাচ্ছে, হবে না, দিচ্ছে না, এই তো দেখছি আমরা প্রত্যেক দিন। আপনি এখানে মাইকের সামনে, মিডিয়ার সামনে এসে এই মুখ উঁচু করে বলে দিলেন খাদ্য দিচ্ছে। কি দিচ্ছে বাবা? গন্ডাছড়া যান না, ওই রতন বাবু বলেছে চাঁদমোহন ত্রিপুরার কথা, 60টা কেন্দ্রে 60টা কলসি, পিতলের কলসি ভরে। আমরা তখন ছিলাম, বিভিন্ন জায়গাতে যাওয়া হতো আমাদের। তো ওইভাবে করুন না। আমরা দেখি কিছু কাজ করছেন, বেকারত্ব, দ্রব্যমূল্য কি আছে, কি আছে, এই দুইটাই তো আমাদের সবচেয়ে বেশি যন্ত্রণা। আমি শুধু ঘরের কথা, আপনাদের বাড়ি ঘরের কথা বলবো। ইন্ডিয়াতে চালের কেজির দাম কত? আরেকটা চাল আছে মার্কেটে 48, শ্রীলঙ্কা 201, বাংলাদেশে 80 টাকা কেজি, 77 টাকা কেজি। আসুন 175 টাকা, বাংলাদেশে 186 টাকা, শ্রীলঙ্কাতে 370 টাকা, নেপালে 225 টাকা, আমাদের রাজ্যে, আমাদের দেশে 110 টাকা। চায়নারটা আমি জানি না। আসুন সরষের তেল, ইন্ডিয়াতে 113 হবে। আমার সিপিএম বলে আইনের শাসন, আরো বহুত কিছু আছে, দেখলে সারাদিন যাবে। একদিন আসবেন, নিজের মধ্যে আলোচনা করব দেশকে কোথায় নিয়ে যাচ্ছে বিজেপি আর সিপিএম চক্রান্ত করছে। আরে खुदा की पॉजिटिव, আমি বলছি কংগ্রেস সিপিএম বলছি পজিটিভ চিন্তা করুন। खुदा की दुआर में देर है अंधेर नहीं। পজিটিভ আলোচনা করলে
কোনো না কোনো বছর আসতে পারে। যদি নেগেটিভ প্রচার করে, দে উইল নট কাম। खुदा के द्वार में देर है, अंधेरी नहीं। ये रिमेम्बर इट। রাত ভর গণধর্ষণ 2 যুবতীকে, কখন এটা টাকা তুলছি, অনেক সাংবাদিক পুরানো তারা জানে, টাকা তুলছি, রাত ভর গণধর্ষণ 2 যুবতীকে, রাজনৈতিক চাপে নীরব পুলিশ কনস্টেবলের নেতৃত্বে কল্যাণপুরে গণধর্ষণ বোবা কিশোরীকে গণধোলায় গ্রেপ্তার 2, তারা বলে আইনের শাসন। নাবালিকা ধর্ষণ কমলপুরে, তারা বলে আইনের শাসন। গৃহবধূ ধর্ষণে আসেন পলাতক, শ্লীলতাহানির দায়ে ধৃত ক্যাডার জেল হাজতে, তারা বলে আইনের শাসন। ধর্ষণ কাণ্ডে উত্তাল কদমতলা, বিধায়কের নেতৃত্বে থানায় গণধর্ণা। দামছড়া দর্শন করে উপজাতি মহিলা খুন, তারা বলে আইনের শাসন। দর্শনের অভিযোগ যুবক গ্রেপ্তার 2017-তে তেলিয়ামুড়াতে। বিলোনিয়া দর্শন গ্রেপ্তার এক তৎকালীন মন্ত্রী বলছে, ওরা বলছে আইনের শাসনের কথা। গণদর্শন করে খুন, গ্রেপ্তার আরো 2 তেলিয়ামুড়ায়। আর জানবেন কেলেঙ্কারি কথা বলে, বিজেপির আমলে কেলেঙ্কারি কথা বলে। চিটফান্ড কেলেঙ্কারি কার আমলে হয়েছে? চিটফান্ড কেলেঙ্কারি কার আমলে হয়েছে? লটারি কেলেঙ্কারি কার আমলে হয়েছে? বিশালগড় ব্লক সহ সমস্ত ব্লকে দুর্নীতি কার আমলে হয়েছে? আদা কেলেঙ্কারি বর্তমান যিনি জেনারেল সেক্রেটারি সিপিএম এর, তার নেতৃত্ব হয়েছে। বিটুমিন কেলেঙ্কারি কার আমলে হয়েছে? পাইপ কেলেঙ্কারি কার আমলে হয়েছে? উড়ালপুল কেলেঙ্কারি কার আমলে হয়েছে? রেশন কার্ড কেলেঙ্কারি কার আমলে হয়েছে? ভুয়ো ভাতার কেলেঙ্কারি কার আমলে হয়েছে? রেগার টাকা কেলেঙ্কারি কার আমলে হয়েছে? কেলেঙ্কারি 2-4টা ঘটনা এখন যে গ্রাম স্তরে হয় না, আমি এটা বলবো না, আমি এরকম ভাবে কথা বলবো না, কিন্তু দুর্নীতি সে সময় প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা বলে, আপনারা শুনলেন, বলা যেতে পারে আক্রমণাত্মক ভূমিকায় প্রত্যেক বক্তারাই ছিলেন। এই সময়ের মধ্যে শাসন ক্ষমতায় থেকে বিরোধীদেরকে কিভাবে জবাব দিতে হয় আজ বিজেপি তা বুঝালেন। পাল্টা কি কংগ্রেস সিপিআইএম আবার ময়দানে নামবে, নাকি আজকের বিজেপি নেতাদের হুমকির মুখে পড়ে কংগ্রেস সিপিআইএম নেতারা ঘরমুখো হয়ে যাবে, সেটা সময় বলবে। আপনারা সঙ্গে প্রতিদিন লাইভ অনুষ্ঠান দেখছেন, রাত 10টা লাইভ অনুষ্ঠান রয়েছে। আপনারা প্রতিদিন 2-2টি লাইভ অনুষ্ঠানে যেমন কথা বলবেন, দিনভর নানা বিষয় থাকবে, নজর রাখবেন শুধু PB24 পর্দায়। আজ এই পর্যন্তই, নমস্কার, শুভরাত্রি।